আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যারা ধমক দিয়ে বলেন নির্বাচন হবে না, তারা জনগণের চাওয়া ভেবেছেন কিনা বিএনপির প্রশ্ন। দু একটি দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে অভিযোগ। সামাজিক ব্যবসা প্রসারে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। বরেণ্য শিক্ষাবিদ যতীন সরকারের মৃত্যু, বীর মুক্তিযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের প্রতি সর্বস্তরের অন্তিম শ্রদ্ধা নিবেদন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ড্রোন প্রশিক্ষণে বাংলাদেশি প্রতিনিধি দলের চীনে যাওয়ার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে এনসিপি নেতাদের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, যারা ধমক দিয়ে বলে নির্বাচন হবে না, তারা কি একবার ভেবে দেখেছেন জনগণ এটা চায় কিনা? তারা বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পন্থা। নির্বাচনে পিআর পদ্ধতি সহ অন্য ইস্যু এনে দু একটি রাজনৈতিক দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। রাহুল রায় রিপোর্ট। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন প্রতিনিধিরা। সকালে নতুন কমিটির সবাইকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ড্যাবের সাবেক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই 24-এ বন্ধ হয়ে গিয়েছিল, তখন ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন নির্বাচন সহ রাজনৈতিক ইস্যুতেও। প্রয়োজনীয় সংস্কারের তো চলছে, বিভিন্ন কমিশন হয়েছে, তারা সুপারিশ দিচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন, তার উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে। এখনও তো 4 মাস 5 মাস বাকি আছে, এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না। তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয়, এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য। বিএনপি নেতারা বলেছেন, সবারই উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ উন্মোচন করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, কেবল একক প্রার্থী নয়, আরপিও সংশোধনীতে সব আসনেই না ভোটের সুযোগ রাখা উচিত। তা না হলে ভোটাররা বঞ্চিত হবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়বে বলেও মত তাদের। আর নিজ প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা রাখায় নামসর্বস্ব দল আর বিজয়ী হতে পারবে না, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। নাজিব বেগের রিপোর্ট। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো একটি আসনে মাত্র একজন প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করে এতে না ভোট প্রদানের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো একটা আসনে যদি 5 জন প্রার্থী থাকে, আমি একজন ভোটার, আমার যদি 5 জনকে পছন্দ না হয়, তখন আমি তো না ভোট খুঁজবো। এটা আমার অধিকার। কাজে আমার কাছে মনে হয় যে আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
কাজে আমি অনুরোধ করব যে এই নাবরটা যেন সব ক্ষেত্রে, সব আসনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ভোটের ফলাফল বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায়। জোটগতভাবে ভোট করলেও লড়তে হবে নিজ প্রতীকে। খুবই মানে নাম সর্বস্ব দল, সেই দলটাও কিন্তু মানে আমাদের খুব পরিচিত মানে ব্র্যান্ডেড যে সকল প্রতীক আছে সেই প্রতীকগুলো নিয়ে কিন্তু পাশ করে ফেলে। তো এর ফলে কি ব্যক্তির চেয়ে ওই যে দলীয় প্রতীকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছিল। নির্বাচনের আগে জোট গঠন করা এবং নির্বাচনের আগে জোট গঠন করে প্রতীক ভাগিয়ে নেওয়া যে প্রবণতাটা এটা কমবে, এটা একটা ভালো দিক। কিন্তু এমনি আলাপ আলোচনা করা দরকার, দেখা দরকার যে আসলে কী লেভেলে এটার প্রবলেম ক্রিয়েট হবে। ভোটের আগেই প্রার্থীদের হলফনামা যথাযথভাবে যাচাই করতে হবে বলছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, চাকুরি খোঁজা নয় বরং তরুণদের চাকুরি তৈরি করতে হবে। বলেছেন, এমন একটা ভবিষ্যৎ গড়ে তুলতে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM এর জন্য ব্যতিক্রমী একটি দিন। ইউনিভার্সিটির বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় চত্বরে এলে প্রফেসর ইউনূসকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর ইউনূস। এরপর UKM বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। সবসময় তরুণদের বলি, শুধু চাকরি খোঁজো না, চাকরি তৈরি করো। পৃথিবীতে বেশি কর্মীর প্রয়োজন নেই, প্রয়োজন উদ্যোক্তা, সমস্যা সমাধানকারী এবং স্বপ্নদ্রষ্টার, যারা নতুন সুযোগ তৈরি করবে। শুধু নিজের জন্য নয়, আরও অনেকের জন্য। আপনি এমন কিছু শুরু কেন করবেন না যেটা অন্যকে সাহায্য করবে? স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি অথবা প্রযুক্তি, যাই হোক না কেন। কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এলেন তা তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে। বলেন, সামনেই বাংলাদেশের নির্বাচন। 2024 সালের জুলাই ও আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় এবং ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি। এর মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব। বিশ্বের সম্পদ কয়েকজন ব্যক্তির হাতে উল্লেখ করে ইউনূস বলেন, এটা সবচেয়ে বিপদের কথা। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া এমন স্বীকৃতি তরুণদের স্বপ্নের জন্য কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার বেলা 3:45 দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 89 বছর। ভূমি সারথীর রিপোর্ট। প্রগতিশীল আন্দোলন, বাম রাজনীতি ও মননশীল সাহিত্য চর্চায় সম্পৃক্ত হয়ে অনন্য সাধারণ জীবন পার করেছেন অধ্যাপক যতীন সরকার। 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এই শিক্ষাবিদ। সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি অর্ধশতাধিক গ্রন্থের লেখক ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পদকসহ অসংখ্য সম্মাননায়। ছাত্রজীবনে লেখালেখি শুরু হলেও যতীন সরকারের প্রথম বই সাহিত্যের কাছে প্রত্যাশা প্রকাশিত হয় 1985 সালে 50 বছর বয়সে। এরপর একে একে প্রকাশিত হয় তার অর্ধশত বই। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র নামে তত্ত্বমূলক ত্রৈমাত্রিক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। 42 বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে 2002 সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়।
কিডনি সংক্রান্ত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পুরোধা। হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে নেওয়া হয়। 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ছিল তার অসামান্য ভূমিকা। ভূমি সারথী, চ্যানেল আই। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ডাকসুর সাবেক ও একমাত্র নারী ভিপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ডাকসুতে নেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। সকাল 11:15টায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় মহিয়সী এই নারীকে। পরে মাহফুজা খানমকে ফুলেল শ্রদ্ধা জানায় তার সংগঠন খেলাঘর, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দীর্ঘদিনের বন্ধু স্বজনরা। প্রগতিশীল সকল প্রায় নাগরিক আন্দোলনের সাথে তার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। তিনি শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। সব সময় তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ৭১ পূর্ব ও পরবর্তী সময়ে দেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে মাহফুজা খানমের যে অবদান তা তরুণদের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। বাতিঘরটা হারিয়ে গেল মনে হয়। দলগত দিক থেকে সংগঠনগতভাবে গভীরভাবে জড়িত ছিলেন। তার শিক্ষা নিয়ে বিস্তৃত পরিসরে নতুন নেতৃত্ব জেগে উঠুক। স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরাও। প্রতিটা দিন সে আমাকে ফোন করে একটু খবর নিতে যে বড়দা তুমি ভালো আছো কিনা। মা শুধু সংস্থাতে কাজ করেছেন বা সংস্থার জন্য কাজ করেছেন, মানুষের কাজ করে সেটিও নয়, আমাদের পরিবারের যে 3 ভাই বোন আমরা তাদেরকে মানুষ করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যালির মাধ্যমে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে। 100 বছরের ইতিহাসে ডাকসুর প্রথম ও একমাত্র এই নারী ভিপির প্রতি শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক নেতাকর্মীরা। এরপর মাহফুজা খানমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় খুলনা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। দানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ খুলনা। অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় ঘুমহীন রাতযাপনকে নিয়তি হিসেবে দেখা উপকূলবাসীকে রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে খুলনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা শুধু যে ফুল, ফল, ঔষধি উপকরণ পাচ্ছি কিংবা ছায়া পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি একটি গাছ থেকে, তাই নয়, আমরা কিন্তু এর থেকে এমন একটি উপকার পাচ্ছি যেটা কিন্তু আমরা ভাবতেও পারি না। আমরা যেই সব এলাকায় প্রচুর গাছ লাগাই এবং যেখানে প্রচুর গাছ আছে সেখানে কিন্তু 25% হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট কমে যায় বাচ্চাদের। সুতরাং বাংলাদেশকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু সবুজে ছেয়ে ফেলতে হবে বাংলাদেশটাকে। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন অভিযানে উপকূলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মের মধ্যে আমরা যে অভ্যাসটা গড়ে তুলতে চেয়েছি গাছের চারা রোপণের, সেইটার ক্ষেত্রে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। আমরা নতুন প্রজন্মকে সুন্দর একটা সবুজ পৃথিবী দিতে চাই।
এবং এই ধরনের প্রোগ্রামে বাংলাদেশের সামনে আরও বেশি করে ইনশাল্লাহ থাকবে বলে আমি আশাবাদ করি। পরিবেশ সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সবুজ উৎসবের আয়োজন। আমাদের বৃষ্টিপাত এবং নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। গাছ আমাদের অক্সিজেন দেয়, তারপরে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। এই গাছগুলো লাগানোর ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইড তারা গাছগুলো শোষণ করে নেবে এবং অক্সিজেন মুক্ত করবে, ফলে আমাদের ছায়াশীত আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। এই গাছগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে যদি আমাদের 40 থেকে 50% চারা গাছ বেঁচে যায়, এটা পরিবেশের জন্য তথা দেশের জন্য অনেক মূল্যবান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রোপণ করা বৃক্ষের পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের অন্য সব শহরের মতোই টাঙ্গাইল শহরের পরিধিও বাড়ছে। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আবাদি জমি, নদী নালা ও প্রাকৃতিক জলাশয়। কমছে সবুজের পরিমাণ, যা থেকে সুরক্ষা পেতে এই শহরেও শুরু হয়েছে ছাদ কৃষি চর্চার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 1.5 দশক আগেও টাঙ্গাইল জেলা শহরের আদালতপাড়া এই এলাকাটি ছিল ফসলি মাঠ। এখন ভবনে ভবনে ভরে গেছে চারপাশ। তবে ভবন নির্মাণ করলেও নিজ আবাসনে সবুজ পরিবেশ ধরে রাখতে ছাদ কৃষির আয়োজন করেছেন ডাক্তার আব্দুস সামাদ। এখানে তো আগে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, ওগুলি কাটা পড়া মানসিকভাবে একটু হয়ে গেলাম, যেগুলি ধ্বংস হইলো এগুলো যদি সবুজায়নের জন্য গাছপালা দরকার। প্রথমে আমি শীতের ফুল দেওয়া শুরু করি। আচ্ছা, প্রথম ছিল ফুলের। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি কিছু ফল গাছের। ছোট্ট আয়তনেও শোভা পাচ্ছে বিচিত্র ফল ফসল, যা এগিয়ে নিতে সহযোগিতা করছেন ডাক্তার সামাদের কন্যা এবং তার জামাতা সহ পরিবারের সকলেই। আমি তো আব্বাকে দেখেই শিখলাম। আর আশেপাশে তো গাছ থাকলে ভালো লাগে, সারাদিন রোগী হসপিটাল। এই পুরো ছাদের ভিতরে তোমার লাগানো গাছ আছে? আমরা গাছ তোমার লাগানো না? এখানে এসে বসলে অনেক ভালো লাগে, এটা একটা রিক্রিয়েশন তো অবশ্যই। আর নিজের হাতে গাছ বুনে সেটা ফল হওয়া কিংবা ফুল ফোটা, এটাও একটা আনন্দের ব্যাপার। এই চিকিৎসক পরিবার বলছেন শহরের ভেতরেও সবুজ বিস্তার ধরে রাখাটা খুব জরুরি। শহরগুলো কেড়ে নিচ্ছে সবুজ আর আবাদি জমি। এর ভেতরে থেকেও যারা ভবন তৈরি করে ছাদটিকে ফেলে না রেখে সবুজের আস্তরণ দিয়ে ঢাকছেন, তাদেরই একজন হচ্ছেন ডাক্তার আব্দুস সামাদ। এটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। টাঙ্গাইল সদরের আদালতপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান জানান। সে সময় তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে সংলাপ করার কথা বলেন। ডাক্তার তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে তার আগে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। আসুন ডায়লগ করি, সরকারকে আহ্বান জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি। অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। তোমাকে 2 বছর তো জনগণ আসতো, ভূতেরা আসতো, ফেক নিয়ে আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে চাইলে সবার আগে সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিদেশি বিনিয়োগকারীরা। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার বলে মন্তব্য তাদের। ঢাকায় ফরেন ইনভেস্টর্স সামিটে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ নেয়া ও টাকা ছাপানোর অর্থনীতিকে বাদ দিয়ে সামনের দেশের অর্থনীতি হবে বিনিয়োগ নির্ভর।
পরাগ আজিমের রিপোর্ট। মূলত দেশের পুঁজিবাজারের সম্ভাবনাকে বিদেশিদের কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফরেন ইনভেস্টর সামিট 2025। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে রাজধানীর একটি হোটেলে সামিটে যোগ দেন বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। বাংলাদেশকে তরুণ জনশক্তির উদীয়মান দেশ হিসেবে উল্লেখ করে সহিংসতা সহ বেশ কিছু নেতিবাচক দিকও জানান বিদেশিরা। In order to keep us in your market, you shouldn't be doing things like violence. No violence, please. You know, the moment we see you going out of control, we're going to go back to Japan. And I think one critical point has been in Sri Lanka, they've got the stability back. They had successful elections last year, which was, I think, a turning point for the country. অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। If we come, we will fully own the capital market. যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। We are here to deliver a message to all investors that Bangladesh is investable, that the opportunity is real, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. অনেকগুলো ইতিবাচক কারণেই সামনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করেন আলোচকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এটা রাজনীতিবিদদের উপর নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন। সচিবালয়ে ইউনিভার্সাল পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে অর্থ মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট, কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। সিলেটে নজিরবিহীন সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঘটনা তদন্তে সিলেটের পর্যটন স্পট ভোলাগঞ্জ পরিদর্শন করে পাথর লুটের ঘটনার সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযান পরিচালনার জন্য দুপুরে সিলেটের ভোলাগঞ্জ পরিদর্শনে যায় দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। পরে দুদকের প্রধান কার্যালয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার উপপরিচালক আক্তারুল ইসলাম। জানিয়েছেন, কয়েক হাজার কোটি টাকার পাথর লুটপাটের ঘটনা তদন্তে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের নির্দেশক্রমে আমাদের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে আজকে একটা এনফোর্স টিম পরিচালনা করছে ভোলাগঞ্জ সাদা পাথরের স্থানে। এনফোর্স শেষে একটা প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের পাওয়ার প্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত নেবে কাদের ইন্ধন কিংবা কাদের ইয়েতে এই ঘটনা ঘটছে। কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না, আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে ওই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা সবগুলোকেই ধরা হবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন 21 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এছাড়া অনাহারে মারা গেছে 3 শিশুসহ 8 জন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় সৃষ্ট ভোগান্তিতে অকল্পনীয় উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 26টি দেশ। এবারে রয়েছে নিটুল তথা বিশেষ সংবাদ।
ড্রোন পরিচালনায় প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় চীনা দূতাবাসে ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, দেশে ড্রোন শোর কার্যক্রম বেড়ে যাওয়ায় এ বিষয়ে তরুণদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সুলতানা হিমো রিপোর্ট। সাম্প্রতিক সময়ে নানা আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ড্রোন শো। ড্রোন শো যেন হয়ে উঠেছে গল্প বলার নতুন এক মাধ্যম। ড্রোন শোতে আয়োজনে আরও দক্ষতা অর্জনের লক্ষ্যে চীনের সাংহাই ও গুয়ানজুতে প্রশিক্ষণে যাচ্ছে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা এবং সেটারই ফলশ্রুতি আপনারা আজকে দেখতে পাচ্ছেন 11 জন যাচ্ছে টোটাল, 9 জন ট্রেনিং, একজন টিম লিডার, একজন অফিসিয়াল। তারা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি তারা ওখান থেকে ট্রেন আপ হয়ে আসার পরে বাংলাদেশের আর্ট সিনে এই নিউ মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট দেখবেন। প্রতিনিধি দলকে প্রশিক্ষণ দেবে ড্রোন শো এর জন্য বিখ্যাত চীনা প্রতিষ্ঠান ক্রস্টার্স। I know some company interest to introduce production line in Bangladesh. They want to produce drone in Bangladesh. That would be beautiful. Yes, so why not? মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে আগামী 13 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 1 পয়েন্ট কমে 5314 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 398টি কোম্পানির 704 কোটি 88 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 38 কোটি 38 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। খেলা আসলাম জিম্বাবুয়ের যে উইকেট, যে ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশের মতোই সিমিলার। সাউথ আফ্রিকার সাথে তো খেলছি, আমাদের অভিজ্ঞতাটা অবশ্য অনেক ভালো হয়েছে, কারণ যেহেতু এখানেই ওয়ার্ল্ড কাপটা আপনার জিম্বাবুয়েতে, এই অভিজ্ঞতাটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে। আর 5-6 মাসের মতো আছে ওয়ার্ল্ড কাপে। এর মাঝখানে আমাদের অনেক প্র্যাকটিস ম্যাচ আছে, প্রস্তুতি ম্যাচ আছে, তারপরে বাইরের দেশের সাথে অনেক সিরিজ আছে। সো এগুলো যদি আমরা যেভাবে খেলতেছি এরকমভাবে ধারাবাহিক যদি যাইতে পারি, অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো একটা রেজাল্ট আসবে। সবশেষ 2020-এর আসরে আকবর আলীদের হাত ধরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ট্রাই নেশনস দিয়ে বিশ্বকাপের ভেন্যুর কন্ডিশন ও বাউন্সি উইকেটে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতাও অর্জন করেছে কোচ নাভিদ নেওয়াজের শিষ্যরা। পার্থক্য বলতে আমাদের দেশে নর্মালি ওইরকম বাউন্স থাকে না, যেগুলো বাইরের দেশে উইকেটে যেরকম বাউন্স থাকে আমাদের সাবকন্টিনেন্টালে ওই রকম বাউন্স থাকে না। সো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ওইখানে একটু এক্সট্রা বাউন্স থাকে। তবে সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ ওইখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, সব কিছুর সাথে আমরা এখন অ্যাডপ্ট করতে পারছি তাড়াতাড়ি। সো আশা করি ভালো কিছু হবে বলতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে 5 ম্যাচের ওয়ানডে খেলবে অধিনায়ক আজিজুল হাকিমের দল। তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা বিসিবির। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। যারা ধমক দিয়ে বলেন নির্বাচন হবে না, তারা জনগণের চাওয়া ভেবেছেন কিনা বিএনপির প্রশ্ন। দু একটি দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে অভিযোগ। সামাজিক ব্যবসা প্রসারে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। বরেণ্য শিক্ষাবিদ যতীন সরকারের মৃত্যু। বীর মুক্তিযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের প্রতি সর্বস্তরের অন্তিম শ্রদ্ধা নিবেদন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।